ফ্লোরার এই সামান্য সম্মোহিনী বাক্য যেন প্রাণ ফিরে পেল তুষার। সহসা এগিয়ে এসে নির্দ্বিধায় আঁকড়ে ধরল ওর হাত, টেনে এনে বসালো কাউচে। অতঃপর নিজে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল ফ্লোরার সম্মুখে। ফ্লোরা বিস্মিত, দু চোখে তার কৌতূহলে জোয়ার। না জানি আবারও কোন অনিষ্টের দায় বকাঝকাই শুরু করে এই লোক। ফ্লোরা বিধ্বস্ত, তা জানা সত্ত্বেও কি এমনটা করবে তুষার? মেয়েটার অযাচিত সব ভাবনা দূরে ঠেলে হটিয়ে তুষার বলে উঠল। তুমি ঠিক আছো ফ্লোরা? প্রত্যুত্তর নির্লিপ্তে মাথা দোলায় ফ্লোরা। পরপরই ওপাশ থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত বাক্য। আমায় বিয়ে করবে প্লিজ? তুষারের মুখ থেকে এই কথাটা শোনার জন্য কত অপেক্ষাই না করেছিল মেয়েটা। কত প্রহর গুনেছিল উচ্চাটন চিত্তে। দিন গেল, মাস গেল, কতগুলো বছর গেল। এখন তো বাইরে স্নোফলও হয় না তেমন। অবশেষে যখন হৃদয়টা ভেঙেছে, টুকটি টুকটি হয়ে গেল, সর্বঙ্গ কুলুষিত হলো। ফ্লোরার অপেক্ষার প্রহর ফুরলো। তবে তখন কি না তুষার এই প্রস্তাব রাখলো। কিন্তু কেন? এটা ভালোবাসা নাকি এক সমসম হারানো অসহায় রমণীর প্রতি স্রেফ দয়া? মাফিয়ার আগে আদৌ দয়া দেখাতে সক্ষম? ভাবনা অতলে নিমজ্জিত ফ্লোরা। ওর ধ্যান ভাঙলো তুষারের ভারী কি আওয়াজে। কিছু বলছো না যে? কিন্তু আপনি বলেছিলেন আপনি কখনো বিয়ে করবেন না। বিয়ে, সংসার, পরিবার এসব কিছু মাফিয়াদের জন্য নয়। তাহলে হঠাৎ এই মত বদলের কারণ কি তুষার? রমণীর সুস্পষ্ট প্রশ্ন। তুষার ব্যতিগ্রস্ত হলো না মোচো। একইভাবে বলল, এটা আমার সিদ্ধান্ত। বাকিরা জীবন তোমাকে আগলে রাখার জন্য। এছাড়া আর কোনো উপায় জানা নেই আমার। তার মানে আপনি আমায় ভালোবাসেন না, স্রেফ দায়িত্ব পালন করতে চাইছেন। কেন? আমি অপবিত্র বলে, নাকি এখন আমার জীবনটা পুরোপুরি মূল্যহীন বলে? বিকাশ সাপলিল অবয়ব খানি শক্ত হলো। এতক্ষণে তাদের দাঁত পিছল। তুষার চোখে তার যন্ত্রণার পাহাড়। সেই যন্ত্রণাগ্রস্ত অথচ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ফ্লোরার প্রাণে। ছলছলে করুন আঁখিতলে। মেয়েটার চাইলেও বুঝি কান্না থামাতে পারছে না সে। এবার একটু বেশি সাহস দেখিয়ে ফেলছো না? আমি আপনাকে বিয়ে করব না তুষার। আপনি আদেশ করলেও না। অন্তত এবার একটু অবাধ্য হতে দিন দয়া করে, প্লিজ। অশ্রু সজল চোখ জোড়া এবার সত্যি পরাস্ত হলো অনুভূতির দ্বারে। বুক ভাঙা কান্নার জোয়ারে উগরে এলো বাইরে। সেই কাঁপিয়ে ব্যাকুল বদনে খাচ্ছি মিটা। গোলাপ থেকে রক্তিম আভায় ছেয়ে গিয়েছে তার ক্রন্দনরত মুখ। সেদিকে তাকানোর মাত্রই কড়া পড়া জীবনে নির্জীব শক্ত হৃদয়টা নির্জীব শক্ত হৃদয়টা আকস্মাৎ ছটফট করে উঠল তুষারের, যেন তীরবিদ্ধ এক আহত সত্তা। তারপরও বুকের ভেতর অবিরাম রক্তক্ষরণের প্রবলতা বাড়াতে বোধহয় মোটেও কুণ্ঠিত নয় রমণী। তাই তো চকচকে ধাতব রিভলভার খানি বাড়ি দিল তুষারের পানে। বলল, এটা কোনো কাজেই আসেনি তুষার। শেষ অবধি নিজেকে রক্ষা করতে পারিনি আমি। আর এখন পুরোপুরি নিঃস্ব হয়ে আপনার মুখোমুখি। প্লিজ প্লিজ স্টপ ইট ফ্লোরা। আমি শুনতে চাই না এসব। একদম ভুলভাল কথা বলবেন আমার সামনে। ধৈর্যের মাত্রা অতিক্রম করলে তোমাকে শুট করতেও দ্বিধা করবো না আমি। তুষারের যান্ত্রিক চোখ যেন আগুন ঝরছে এবার, অধর কাঁপছে ক্ষুব্ধতায়। ফ্লোরা বলল, সেটাই করুন। আমার শাস্তি হওয়া প্রয়োজন। আমি কখনো আপনার নিষেধাজ্ঞার কর্ণপাত করিনি। চলেছি নিজের মতো। মাফিয়াদের অন্ধকার সাম্রাজ্যে নিজেকে জ্যোৎস্না ভেবে এসেছি সর্বদা। যেন কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। কি আশ্চর্য! কিসের এত ভরসা আমার বলুন তো? আমি কি করে ভুলে গেলাম এই বিধ্বংসী টেরিটরিতে স্বয়ং পবিত্রতাও কুলসিত। প্লিজ এবার থামো। তুষারের এখন চোখে অসহায় এ জীবনে দেখেনি ফ্লোরা। তুষারের চোখে এহেন অসহায় তো জীবনে দেখেনি ফ্লোরা। তারা কষ্ট হলো তুষারের জন্য। কান্না থামে, নিজেকে খানিক স্থির করে বলল, আপনাকে এভাবে দেখতে অভ্যস্ত নই আমি। তাহলে রিভলভারটা বাড়িয়ে রেখেছো কেন? এটা দিয়ে আমি কি করব? আপনি নয়, আমি করব। মানে? পুরোপুরি অজ্ঞাত তুষার আরো একবার হাঁটু ভেঙে তুষারের মুখোমুখি হয়ে মেঝেতে বসলো ফ্লোরা। ভেতর ব্যাপারটা ওর হাতের নিকট এগিয়ে দিয়ে বলল, হাতে নিন বলছি। তুষার তাই করলো। কোনো কিছু না ভেবে তুলে নিল সেটিকে। আমাকে বন্দুক চালানো শিখাবেন তুষার? কথাটা শোনা মাত্রই হতবিহ্বল নয়নে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে তুষার। আদুরে খুকির মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে
মেয়েটা, চেহারাটা কোথাও কাঠিন্যতার ছায়াটুকু অবধি নেই, অথচ মাত্র মেয়েটা গুলি চালানো শেখার আবদার জানালো ওর নিকট। তুষার অবশ্য আশ্চর্য হলো না বিশেষ, শুধু শান্ত সাবলীল বাক্যে শুধল। প্রতিশোধ নিতে চাইছো? এবারও নিষ্প্রভ চাহনি হীনমন্যতার রেশ মাত্র নেই, কেবল প্রিন্টিনে কণ্ঠস্বর ভেদিয়ে ধ্বনিত হলো অনুভূতিহীন রুষ্ট আওয়াজ। ভয়ঙ্কর প্রতিশোধ। রয়্যাল ক্যারাবিয়ান বাংলাদেশ মাঝ সমুদ্রে ভাসমান সুবিশাল ক্রুজ শিপটা গত 15 দিন ধরে একই জায়গায় স্থির। কক্সবাজার বন্দর থেকে অনেকটা দূরে অবস্থান করায় খালি চোখে বালুচর খুঁজে পাওয়া মুশকিল। গার্ডসগুলো সব আপন কাছে নিয়োজিত। তারা প্রায়শই দলে দলে স্পিডবোটের সহায় বন্দরের দিকে যায়, আবার ফিরে আসে প্রয়োজন মিটায় আবারও ফিরে আসে প্রয়োজন মিটিয়ে। এ যেমন মাত্রই পরপর 4খানা স্পিডবোট চলে গেল জাহাজ ছাড়িয়ে। ক্যাবিনের করিডোরে দাঁড়িয়ে আপাতত সেসবে পর্যবেক্ষণ করছে ঈশানী। ইদানিং সময় কাটে না ওর। মাফিয়া পেন্ট হাউসের মতো এখানে মোবাইল ব্যবহার করা নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে এরিসের কঠোর আদেশ, একা একা বাইরে যাওয়া যাবে না কোনো মতে। ঈশানী বিরক্ত ভীষণ। মাঝ সমুদ্রের মাঝে সারাদিন শুয়ে বসে থাকতে আর ওর ভালো লাগছে না ওর। তাছাড়া বাইরে গেলে ক্ষতিটা কি? এটা তো আর রাশিয়া নয় যে বের হলে শত্রুদের কবলে পড়তে হবে। তাহলে কিসের এত রেস্ট্রিকশন? বোর হচ্ছে নিশ্চয়ই। এক অযাচিত নারী কঞ্চের আওয়াজে ভাবনা ছেদ ঘটল ঈশানের। হচ্ছকিত বদরে পাঁচগুতে দেখা মেলে নাতালিয়ার সুশ্রীর চেহারা। এই ব্রিটিশ ভদ্রমহিলার বয়স আন্দাজ করা মুশকিল। কতই বা হবে, 45 থেকে 50-এর মধ্যে বোধ হয়। এরিসের ব্যক্তিগত রাঁধুনি তিনি। ক্রুজ শিপে অবস্থান কালে মাফিয়া বসের সকল খাবার দাবার আর তার তদারকিতে তৈরি হয় শুধুমাত্র এরিস আর তুষারের জন্য রান্না করেন ভদ্রমহিলা। যদিও ইদানিং ঈশানীর এসে যোগ হয়েছে তার গেস্টের তালিকায়। আপনি কি করে জানলেন? মুখোমুখি দাঁড়িয়ে প্রত্যুত্তর করলো ঈশান সমুদ্রের অগাধ জলরাশির বাণী লিপ্ত দৃষ্টিপাত করে ভাবরাশির কণ্ঠে নাতালিয়া বললেন, তোমার চেহারা দেখে মনে হচ্ছে বাদ ভাঙা বাতাসে তোর এলোমেলো চুলের দাপট সামলানো মুশকিল। কোনো মতে চুলগুলো একটা ক্লাচারে পেঁচিয়ে জবাবে দিল ঈশানী। আমি সত্যিই বোর হচ্ছি। বন্দরে যেতে ইচ্ছে করছে ভীষণ। আচ্ছা, এখান থেকে কক্সবাজার বন্দরটা কত দূর বলুন তো? পালাতে চাইছো? তির্যক হাসির আভা খেলে গেল ভদ্রমহিলার ঠোঁটের আগায়। স্বামীর কাছ থেকে কে পালায়? কথা জোরে ঈশানীর ছক্কা হাঁকার। এবার নাতালিয়া বলেন, স্বামী বলছো? ভয় করো না ওকে। ভয় করিনি কোনো কালেই, বড়জোর ঘৃণা করেছি। ঘৃণাটুকু ভালোবাসা রূপান্তরিত হওয়া কি এতই সহজ? আমি নিজেও সন্দিহান। আমি জানি ওকে ভালোবাসা অন্যায়। কোনো স্বাভাবিক মানুষ কখনো একটা জানোয়ারকে ভালোবাসতে পারে না, কিন্তু আমি বেসেছি কারণ আমার অস্তিত্ব ওর জন্য মরিয়া। অনুভূতির কাছে পরাস্ত আমার বিবেক। একটুখানি ফিসেল হাসলেন নাতালিয়া। তুমি তো প্রাপ্তবয়স্ক, আবেগী নও বিশেষ। তোমার দুনিয়াটা জলের মতো স্বচ্ছ সাবলীল। গোটা একটা জীবন তোমাকে হাতছানি দিয়ে রাখছি, অথচ তুমি এখানে একটা হৃদয়হীন বৃষ্টির জন্য নিজেকে মরীচিকায় ডুবাতে চাইছো। এরিসই আমার ভবিতব্য। ওকে বাদ দিয়ে জীবন কল্পনা করার সাধ্য আমার নেই। গোটা দুনিয়াও যদি ওর বিপক্ষে থাকে তাও আমি এরিসকেই চাইব। কেন এত উতলা হচ্ছ? জানি না, প্রতি মুহূর্তে আমার জন্য করা ওর পাগলামিগুলো আমাকে ভাঙতে বাধ্য করে। ভালো তো প্রথম আমি বেসেছিলাম, তাহলে ভুলে যাব কি করে? কথা না পেরে অবশেষে দীর্ঘশ্বাস ছাড়লেন ভদ্রমহিলা। বিষণ্ণ মুখে ফিরে যেতে যেতে আওড়ালেন, এত ভালোবাসো না, কোনো কিছু অতিরিক্ত আগলে রাখতে চাইলে শেষ পর্যন্ত সেই জিনিস আর অক্ষুণ্ণ থাকে না। কক্সবাজার বাংলাদেশ অ্যাডভার্টাইজমেন্ট শুটের কাজ আছে। সদর হাসপাতালে এসেছে মাহিন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বিশাল বড় প্রজেক্ট। সকাল থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছে ওদের পুরোচ্ছে। মধ্যাহ্নের বিরতি চলছে এখন। ওপাশে সবাই মোরগ পোলাওয়ের বক্সে কবজি ডুবিয়ে দিয়েছে এতক্ষণে। মাহিন একাই শুধু এসে দাঁড়িয়েছে 3 তলার করিডোরে। আজ দুপুরে পানি ছাড়া আর কিছু খাওয়া চলবে না। পরপরই বেশ কিছু শুট, তাই কড়া ডায়েট চলছে ওর। হাসপাতালের ফ্রন্ট ইয়ার্ডের দৃশ্যটা অপরূপ। চারপাশে সবুজের সমারোহ দেখলে অন্তর্জুড়ে আসে। মাহিন বিমুক্ত দৃষ্টিতে অবলোকন করেছে চারিপাশ। ঠিক তখনই ওর পাশ ঘেঁষে দাঁড়ায় তুর্যের উপস্থিতি টের পেয়ে
কপাল গোছালো মাহিন, গ্রীবা ঘুরিয়ে প্রশ্ন করল। লাঞ্চ না সেরে এখানে কি করছো? অভিমানের তোড়ে শিশু সুলভ গাল ফোলালো তুর্য, কিঞ্চিত কাঁধ উঁচিয়ে অসহায় স্বরে বলল। খেতে ইচ্ছে করছে না, মন ভালো নেই। তোমার মন খারাপ? ইন্টারেস্টিং তো। মাহিনের মুখাব দেখে মনে হলো সে ভারী মজার কথা শুনেছে। ওর হাসি মাসি মুখখানা দেখা মাঝে তরতরে ডিপ্রেশন বেড়ে গেল, মন খারাপ হয়ে গেল তুর্যের। মহাবিরক্ত হয়ে সে বলল। আমার এদিকে জীবন মরণ সমস্যা, আর তুমি বলছো ইন্টারেস্টিং? সেই মনেও মাহিন ব্রো। হোয়াট ডু ইউ মিন বাই জীবন মরণের সমস্যা? জটিল কোনো কিছু? ডাক্তার দেখিয়েছো? আরে তুমি হাইপার হয়ে অন্য জটিলতায় ঢুকে যাচ্ছ। তপ্ত সার সালো মাহিন বিরস কণ্ঠে শুধল। তাহলে কি সমস্যা? নারী ঘটিত কেস? বাম হাতে মাথা চুলকে থমথমে মুখে জবাব দিল তুর্য। ওই রকমই কিছু একটা। মা বিয়ে দিতে চাইছে। এ তো আনন্দের কথা। বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে চাইছে, এখানে মন খারাপের কি হলো? চেয়ারে আধার খনালো তুর্য, এসে আহত স্বরে বিড়বিড়ালো। আনন্দ তো আমারও হতো যদি না ওই নেংটি ইঁদুরের সঙ্গে বিয়েটা ঠিক করতো। নিংটি ইঁদুর? চলো মাহিন তুর্য ছোট উঠছে, মাথা ঝাঁকালো, বলল। হ্যাঁ, নেংটি ইঁদুর পৃথিবীর সবচাইতে বাজে ইঁদুর, দেখলেই মাথা গরম হয়ে যায়। বুঝেছি, পাত্রী তোমার পছন্দ নয়, আন্টিকে জানানো উচিত। মাহিনের কথার পাশে তুর্য তরতরি বলে উঠল। না না, তেমন কিছুই নয়। তাহলে? তুর্য এবার মুখ কাচুমাচু করে শুকনো গলায় বলল। আসলে ওরা আমাকে পছন্দ নয়, নইলে কেউ নিজের হবু বরকে হতুম পেঁচাটাকে। কি রেখেছে? হতুম পেঁচা। বিস্ময় বাকরুদ্ধ মাহিন। এই বিয়ে আসলে সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দিহান পড়ছে ও। হুতুম পেঁচাটা একটু বেশিই হয়ে গেছে, অন্য কিছু রাখতে পারতো। এই যেমন ধরো বিলিতি পেঙ্গুইন, অ্যাটলিস্ট শুনতে ভালো লাগতো। মাহিনের কথায় আগুনে যেন কেরোসিন ঢালার উপক্রমী হলো। রাগে গজ গজ করে উঠল তুর্য, চেহারা জোরপূর্বক গাম্ভীর্য টেনে এনে বলল। না, এ বিয়ে সম্ভব নয়। আমার মতো কুল হ্যান্ডসাম বয়কে বলে কিনা হতুম পেঁচা? ওর 14 গোষ্ঠী হতুম পেঁচা। তুমি একটু দেখো তো ব্রো, কোন দিক দিয়ে আমাকে হতুম পেঁচা মনে হয়? আজ তোমার আগে এজেন্সির সঙ্গে আমার দেখা হলে নির্ঘাত তোমার বদলে আমাকেই সুপারস্টার বানাতো। হাসি সংবরণ করে হাসুচক মাথা নাড়িয়ে ঝাঁকালো মাহিন। তুর্য বলতে লাগলো। অথচ ওর মতো বিচ্ছিরি নেংটি ইঁদুর এই তুর্য জাওয়াতকে বলে কিনা হতুম পেঁচা। এত সুদর্শন হতুম পেঁচা দেখেছে ও বাপের জন্মে। দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন, হাত ঘড়িতে চোখ বুলালো একবার, অতঃপর তুর্যের দিকে তাকে দৃষ্টিপাত করে বলল। তো এবার কি করবে ভেবেছো কিছু? জানি না, মা বোধ হয় এবার সত্যি সত্যি নেংটি ইঁদুরকে কাঁধে ঝুলিয়ে দিবে। তুর্যের কথা নিঃশব্দে হাসলো মাহিন, মুখোমুখি দাঁড়ায় ওর কাঁধের উপর হাত রেখে বলল। মায়েরা কখনো আমাদের খারাপ চায় না তুর্য। এই আমাকেই দেখো না, মায়ের কথার অবাধ্য হয়ে সারা জীবনের জন্য এমন একজনকে হারিয়ে ফেললাম যাকে না পাওয়ার আফসোস এই জীবনে শেষ হবে না। মাহিনের কথাটুকু পুরোপুরি খেয়াল দিতে পারল না তুর্য। তার আগে নজর আটকাল হসপিটালের গেটে প্রবেশকৃত কালো গাড়ির বহরে। ভেতরে প্রবেশ করে কালো গাড়িগুলো ব্রেক কষলো একযোগে। পরপরই একখানা রোলস রয়েসের দরজা খুলে বেরিয়ে এলো একটা লম্বা মতন সুঠমদেহী অবয়ব, কালো হুডির আস্তেন আর কালো মাস্কের অন্তরালে পুরোপুরি আবৃত তার মুখয়ব। চেহারা অনুসরণ করার সুযোগ পেল তুর্য। ও কেবল দেখলো বড়সড় একটা রাইফেল হাতে নিয়ে হনহনিয়ে ভেতর দিকে অগ্রসর হচ্ছে লোকটা। আশ্চর্যের চরম শিওরে পৌঁছে অত বিহল কঞ্চে একাই বলতে লাগলো তুর্য। এরকম একটা রক্ষণশীল দেশে এভাবে বন্দুক হাতে নিয়ে জনসম্মুখে হনহনিয়ে হাঁটছে কে এই লোক? বা ওর ভাবনার মাঝে হাসপাতালের মানুষের ভিড়ে দৃষ্টি সীমানার অগোচরে অদৃশ্য হয়ে গেল সে। পাশ থেকে নির্লিপ্ত দ্বিধাহীন কণ্ঠস্বর ভেসে এলো মাহিনের। এরিসিভান, দ্য মাফিয়া বস অফ ব্রাটভা। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। দুপুর করে গধূলি হানা দিয়েছে ধরণীচরে। অপরাহ্নের প্রথম প্রহর। এই প্রহরে সদর হাসপাতালের কেবিনগুলো হয়ে পড়ে শুনছেন নিস্তব্ধ। চারিদিকে কেমন খাকা শূন্যতা। বিকেলে মরা রোদের তেজ নেই, তেমন নিয়ে আসা সেই তেছরা রোদটুকু ঠিকঠে পড়েছে প্রতিটি কেবিনের দাঁড়ে দাঁড়ে। বিষণ্ণ বিকেলে চারিদিকে উৎকট
উৎকট মাঝিদের বিরক্তির গুঞ্জন, ফিনাইল আর স্যাভলনের ঝাঁঝালো গন্ধটা যেন সরাসরি গিয়ে বিঁধেছে মস্তিষ্কে। সবকিছু মিলিয়ে মাথা ধরার উপক্রম ঈশানীর। 303 নং কক্ষটি বেশ স্পেশাল ক্যাবিন হিসেবে বিবেচিত। আইসিইউ থেকে প্রথমে রোগীকে সরাসরি এনে শিফট করা হয় এখানে, তারপর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলে নিয়ে যাওয়া হয় নর্মাল কেবিনে। আজ প্রায় 2 মাস হলো আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্যে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হৃদান। তবে বেশ কিছুদিন যাবৎ তার শোচনীয় অবস্থার উন্নতি দেখা দিয়েছে খানিকটা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারছে এখন, তাই 2 দিন হলো ওকে কেবিনে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখ মুখে তার ভর করেছে অপর বিষণ্ণতা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে এখন, তাই 2 দিন হলো ওকে কেবিনে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখ মুখে তার ভর করেছে আবার বিষণ্ণতা। হৃদান ফিরেছে ঠিকই, তবে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে ভয়াবহ রকম থেতলে যাওয়ার কারণে দুপা কেটে ফেলা হয়েছে ওর। পুরো জীবনের ভার এখন হুইলচেয়ারের উপর নিপতিত। জ্ঞান ফিরলে বোধ হয় এই বিশ্রী নিথর জীবন লাভের আফসোসে ফের মরে যাবে ছেলেটা। সত্যি কি মরে যাবে? না, তবে ওর আত্মাটার মৃত্যু ঘটবে নিশ্চিত। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্য দিয়ে ছুটে চলা টকবগে যুবক হৃদান। অমন দুরন্ত ছেলের এহেন ভয়াবহ পরিণতিতে ওর পুরো পরিবারটাই যেন মুখ থুবড়ে পড়েছে দুর্বোধ্য জীবনের জটিলতায়। ঈশানী যখন কক্ষে প্রবেশ করে তখন হৃদানের মা বসেছিলেন ছেলের শিওরে। সময় তখন 3টে গড়িয়ে 4-এর ঘর ছুঁচই। তখনও দুপুরের খাওয়া হয়নি। বজ্র মহিলার সহসা ঈশানী নিজ দায়িত্বে নিয়ে হৃদানের মাকে খাবার খেতে পাঠায়। হৃদান আপাতত ঘুমাচ্ছে, মুখে তার অক্সিজেন মাস্ক। তাই নিশ্চিত হয়ে ছোট্ট কাউচটাতে গিয়ে বসে পড়ে ও। ঈশানীর করারও কিছু নেই, তাই কাউচের উপর ফেলে রাখা ম্যাগাজিনের বইটাতে চোখ বোলাচ্ছিল নির্লিপ্ত। সময় বেশিক্ষণ নয়। এরই মাঝে পুরো ক্যাবিনে চিত্রই পাল্টে গেল আকস্মাৎ। ঈশানীকে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিশাল ঝটকা দিয়ে হন হন করে প্রলয় বেগে ভেতরে প্রবেশ করে এরিস। উদ্ভ্রান্ত চলার গতিতে পায়ের বুটের সঙ্গে তাল মিলিয়ে এক যোগে নড়ছে তার পুরুষালী কাঁধ। সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে হাতে রাখা বৃহৎকার মরণাস্ত্রখানে। এরিসের এহেন অতর্কিত আগমনে কাউচ ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায় ঈশানী। নির্দেশ অমান্য করার আতঙ্কে দ্বিগুণ হয়ে আসে ওর শ্বাস প্রশ্বাস। কোনো মতে শুষ্ক একটা ঝোঁক গিলে স্বাগতিকে ফিরফিরায়। হায় ঈশ্বর, এই এরিস কখন ফিরলো ভিডিতে? কক্ষে প্রবেশ করে এক মুহূর্তের জন্য এইদিক ওদিক তাকালো না সে। অপ্রতিরোধ কদম ফেলে সোজা গিয়ে দাঁড়ালো অবচেতন হৃদানের সম্মুখে। পরপরই অক্সিজেন মাস্কটা টান মেরে খুলে ওর মুখের মধ্যে রাইফেল ঝুঁকিয়ে দিল আকস্মাৎ। পুরো ঘটনাটুকু ঘটলো কয়েক সেকেন্ডের ব্যবধানে। লোকটার গতিবিধি বুঝতে সময় লাগলো খানিক। যখনই বুঝে এলো ঋষি ভয়াবহ হিংস্রতায় মুখ থেকে সরে গেল রক্ত ঈশানের, স্তম্ভিত হয়ে পড়লো পদযুগল। আতঙ্কিত নজরে এদিক ওদিক চাইল মেয়েটা। চারিদিকে শুধু কালো পোশাকধারী গার্ডস ছাড়া আর কারোর উপস্থিতি নেই। অগতা ভয় ডর সবকিছুকে পাশে হচ্ছিয়ে ছুটে গেল এরিসের নিকট। এরিস রেগে মেগে ট্রিগার প্রেস করতে যাবে, তখনই এক ঝটকায় স্নাইপারটাকে দূরে ফেলে দেয় ঈশানী। ক্রোধান্বিত স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে, কি করছিলেন এটা? গত 2 মাস পর কালই একটু স্টেবল হয়েছে ছেলেটা, এখনো জ্ঞান অবধি ফেরেনি। ওর গোটা পরিবার বিধ্বস্ত, আর আপনি ওকে মারতে যাচ্ছিলেন আবারও? ওর জন্য এসেছো তুমি এখানে? ওর জন্য, তাই না? চোয়াল শক্ত করে ঈশানীর পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো এরিস। দূষণ নেত্রের তীক্ষ্ণতা ঈশানী ভস্ম হয়ে যেতে চাইছে যেন। ক্রুজ শিপের বাইরে এক পাও দিতে বারণ করেছিলাম আমি তোমায়। এবারে ভরকালো মেয়েটা চোখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ মরুভূমির খড়খড়ে শুষ্কতায় ছেয়ে গেছে কণ্ঠ তালো। জিভের ডগায় কথা আটকে আসছে বারংবার, তবু চেষ্টা চালালো। আসলে বাক্য সম্পূর্ণ করার আগেই মাফিয়া বসের বেপরোয়া থাপায় কণ্ঠ রোধ হয়ে এলো ঈশানে। এরিসের বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরে কম্পিত হয়ে উঠল ওর শীর্ণকায় শরীরটা। ঈশানীর চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদেশ বাঁকালো এরিস। মুখের সন্নিকটে মুখ নিয়ে এসে শীতল ভরাট কঞ্চে আওড়ালো, ডোন্ট এক্সকিউজ। অবাধ্যতার একটা সীমা থাকা দরকার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এর পরিণাম তোমার কল্পনাতীত।
এরিসের প্রিয়গারও ক্ষুদ্রতার মুখোমুখি হতে আতকে দরপরে উঠে ঈশানে কুণ্ঠিত স্বরে জানায়, আপনি এমন কেন করছেন? একা এসেছি আমি, বাইরে দেখুন গার্ডসরা দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য কুচকানো কপাল সোজা হলো এরিসের। ঘাড় ঘুরিয়ে বাইরে দৃষ্টি ফেলে দেখলো কেউ নেই এখানে। তৎক্ষণাৎ হাতের বাঁধনে দৃঢ়তর টানলো দ্বিগুণ, তাতে তৎ এসে পড়ল। হেয়ালিপনা বন্ধ করো, নয়তো মেরে ফেলবো আমি তোমায়। কেউ নেই এখানে। ফিরে এসে তোমায় ক্রুজ শিপে না পেয়ে আমার ঠিক কি অবস্থা হয়েছিল একবারও ভাবতে পারো তুমি? বিগত কয়েক ঘন্টায় আমার মস্তিষ্ক কতটা চক্ষুণ্ণ পর্যায়ে চিন্তা করে ফেলেছে, সেই সেন্স আছে তোমার? শেষ কথাতে ঈশ্বর শরীর ঝাঁকে গর্জন করে উঠল মাফিয়া বস। বিশ্বাস করুন, আমি গার্ডস নিয়ে এসেছি, ওরা এখানেই ছিল। বড্ড কসরত করে শব্দ কটা উচ্চারণ করলো ঈশানে। এরিস একইভাবে গলা চেপে ধরে রেখেছে ওর বাদনের তীব্রতায়। দু চোখে অশ্রুজল হয়ে উঠেছে এতক্ষণে, অথচ সেই টলমলে অক্ষিদয় এরিসের ধূসের গহ্বরে তলি আছে অহর্নিশ। এরিসও এবার দৃষ্টি ঘুরিয়ে চাইল সে চোখে। রাগে ফুসফুস করতে থাকা কঠোর স্বরে জিজ্ঞেস করলো, তুমি ওকে কেন দেখতে এসেছো? ও অসুস্থ বলে। ও অসুস্থ তাতে তোমার কি? কই আমার জন্য তো কখনো উতলা হও না এমন। শেষ কথাটা ধাক্কাই দিল ঈশানীকে। দুর্দোষ মাফিয়া বসের মুখ থেকে এরূপ কথা শোনা মাত্রই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ওর অন্তর। একটু থেমে সন্দিহান হয়ে শুধল। আপনি কি জেলাস এরিস? জানালা গলিয়ে ছুটে আসা দমকা হাওয়ার মতো নিঃশব্দে থমকে গেল মুহূর্ত। নির্বাক এরিসের শূন্য দৃষ্টিযোগল অনুভূতির চোলায় বাঁধিয়ে দিল নাজুক রমণীর হৃদযন্ত্রে। সত্যি করে বলুন, সমস্যাটা কোথায়? আমি ক্রুজ শিপ থেকে বেরিয়েছি সেটা, নাকি রিদানকে দেখতে এসেছি সেটা? অযৌক্তিক তুচ্ছ প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল না মাফিয়া বস। কোনো রূপ দ্বিধান্বিত না হয়ে একটানে মির্জাকে তুলে নিল কাঁধের উপর। তৎক্ষণাৎ গলার আওয়াজ খাতে নামিয়ে চেঁচিয়ে উঠে ঈশানে, আরে ছাড়ুন, নামান আমাকে, মানুষ দেখে ফেলবে। হু কেয়ার্স? মেয়েটা চড়ে গেল ঈশানে। দু হাতে এরিসকে খামচে খুমচে নিচে নামার চেষ্টায় অব্যাহত রেখে বলতে লাগলো, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারি। এভাবে কাঁধে তুলেছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি সভ্য ছিলাম কবে? জানোয়ার একটা। এরিসের থেকে নিজেকে ছাড়ানোর পায়তারা যেন কমছেই না মেয়েটা। তীক্ষ্ণ নখের আঁচড়ে এরিসের কোথায় কোথায় যে ছিঁড়ে ফেরে গিয়েছে আর ইয়াত্তা নেই। সেসবে থোড়াই কেয়ার করলাম না মাফিয়া বস। জোর জবরদস্তি করে ঈশানী সমেত কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আওয়াজে গাম্ভীর্যতা টেনে ফিরফিরাল। দুটোতেই সমস্যা। রয়্যাল ক্যারিবিয়ান বাংলাদেশ। সুন্দর আকাশের চাঁদের দেখা নেই, অমানিসের বিষণ্ণ রাত, ঘুটঘুটে তমাশায় ঢাকা রাতে সমুদ্রের বক্ষ ছিঁড়ে মাথা উঁচে ছুটে চলছে বিশালাকার ক্রুজ শিপটা, যেন উত্তাল সাগরের বুকে এক টুকরো ভাসমান শহর। দেখতে অপ্রার্থিব লাগলে শুনশান নিস্তব্ধতার মাঝে আধার কেটে কেটে অগ্রসর হয় সেই যানবাহন। কোনো এক অজ্ঞাত কারণবশত জাহাজটি অবস্থান বদলে বিপরীতমুখী নিশানা ধরেছে আজ, লোকালয় ছাড়িয়ে দূরে, বহু দূরে। ক্রোধের তাড়নায় গজাতে গজাতে ক্রুজ শিপে ফিরেছে এরিস। জ্বলন্ত অঙ্গার যেন দৃষ্টিমান হয়ে আছে তার ধূসর বাদামি গহ্বরে। মাফিয়া বসের ক্ষোভের তীব্রতায় রুদ্ধশ্বাস সকলের। এরিস দাঁড়ালো না কোথাও, কাউকে কিচ্ছু বললো না বিশ্বাস। উচ্চ দ্রুত পদধ্বনিতে এগিয়ে গেল সিঁড়ির দিকে। পরপর 6 রাউন্ড সিঁড়ি ভেঙে উপরে এসে ঈশানীকে কক্ষে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল ওকে। কাল সামলাতে না পেরে অতর্কিতে আর্তনাদ করে উঠল মেজা। এরিসও ঘুরে তাকালো না, যেভাবে এসেছে সেভাবেই ফিরতি পথে হাঁটা ধরল সে। তন্মধ্যে ওপাশ থেকে প্রশ্ন ছুঁল ঈশানে, রিদানের এই অবস্থা আপনি করেছেন তাই না? থমকালো পথচিকর। স্থির চিত্তে তৎক্ষণাৎ ভেসে এলো নিচল প্রত্যুত্তর, এরিস কাউকে কৈফিয়ত দেয় না। কেন করেছেন? বিছানা ছেড়ে এগিয়ে এসে এরিসের মুখোমুখি দাঁড়ালো ঈশানী, কণ্ঠে ঝাঁঝিয়ে বলতে লাগলো, নিরপরাধী ছেলেটার সাথে এত বড় অন্যায় কেন করলেন এরিস? কি ক্ষতি করেছে ও আপনার? দুর্বলের জীবন নিয়ে পুতুল খেলার পৈশাচিক অভ্যাস রয়েছে বলে। কিন্তু আপনি কি আদৌ জানেন আপনার এই অভ্যাসের প্রশ্রয় আর রক্তের নেশায় কত বড় ক্ষতি করে ফেলেছেন ছেলেটার? রিদান পঙ্গু হয়ে গেছে, সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসে গিয়েছে ও। জানি আপনার কিছু যায় আসে না তবুও, কিন্তু
কি ক্ষতি করেছিল বলুন তো? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। সবেকে বাক্য ছিল মাফিয়া বস। তীরের ফলাচ্ছ তীক্ষ্ণ সে আওয়াজ। ঈশানী দমল না এক রতে, তেতে উঠল আবারও। আমাকে কৈফিয়ত দিতে বাধ্য আপনি। আমি কে তোমার? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনি কে আমার? থমকে গেল মাফিয়া বস। ও কথা বাড়াতে চাইল না আর। সহসা ঈশানীকে পাশ কাটিয়ে পা বাড়লো সম্মুখে, তখনই পেছন থেকে স্বাগতিক কি বোমা ফাটালো রমণী। ভ্যাটিকান সিটিতে বিয়ের রেজিস্ট্রি করানোটা কি খুব জরুরি ছিল? মাফিয়া বস রিস্কা বুঝি ভয় পায় সাধারণ একটা মেয়েকে হারিয়ে ফেলার ভয়? নির্বিকার এরিস ইভান এতদিন ধরে নিজের মাঝে লুকোনো সত্যিটা অবশেষে জেনে গেল ঈশানী কি প্রতিউত্তর করবে ও। কিছু রেজিস্ট্রি পেপারস, একটা অজ্ঞাত সিগনেচার, আর তারপর সারা জীবনের জন্য এই নিলাম্বরিটাকে নিজের নামে খোদাই করে নেওয়া। এমনকি ডিভোর্সের কোনো সুযোগ রাখেনি এরিস। কোনোদিন চাইলেও সেই কাজটি করতে পারবে না ঈশানী, কারণ ভ্যাটিকান সিটির বৈবাহিক আইন অনুযায়ী সে দেশে ডিভোর্স নিষিদ্ধ। সুতরাং ওই দেশের নিয়ম অনুসারে একবার বিয়ে হয়ে গেলে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটা খানিক স্বৈরাচারী, কিন্তু এরিসের যায় আসে না তাতে। এসব কিছু কে বলেছে তোমায়? তুষার নিশ্চয়ই। পেছন ঘুরল না এরিস, কিঞ্চিত খাড় পাকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন ছিল ঈশানীর পানে। কেন আমার জানার অধিকার নেই? না, নেই। যেটা আমি জানাইনি সেটা জানার অধিকার তোমার নেই। কঠোর অভিব্যক্তি মাফিয়া বসের। অজানা অভিমানের তোরে নাকের পাচ্চা তিত্তির করে ফুলে উঠে রমণীর। কণ্ঠনালী খাদে আটকে থাকা ফিগার অশ্রু গিলে গিলে বলা, আপনি ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারবেন, পালিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করার জন্য ভ্যাটিকান সিটিতে রেজিস্ট্রি করতে পারবেন, দিনের পর দিন একটা মেয়ের অগোচরে তাকে 24 ঘন্টায় স্ট্রোক করতে পারবেন, তার প্রাইভেসিকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে তার ওয়াশরুমে পর্যন্ত হিডেন ক্যামেরা সেট করতে পারবেন। আর এত সব কিছু সেই মেয়েটা জানলেই দোষ? কেন এরিস? কিছুক্ষণ নিঃশব্দ ভারী দীর্ঘশ্বাস ভেদ করলো মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষস্থল। খানিক সময় নিয়ে নির্লিপ্ত আওয়াজে ধ্বনিত হলো, কারণ তুমি আমাকে ঘৃণা করো। এবারে শব্দ করে কান্না জুড়ে দিল ঈশানী। পেছন থেকে ফুপিয়ে ফুপিয়ে বলল, হ্যাঁ, ঘৃণা করি। এই সব কিছুর জন্য ঘৃণা করি আমি আপনাকে। এতদিনেও আমার অন্তরের অনুভূতিকে বুঝতে না পারার জন্য ঘৃণা করি আপনাকে। আপনার শাস্তি হওয়া প্রয়োজন। আমি আজই চলে যাব এখান থেকে। বাক্য ফুরালো না, বিদ্যুৎ গতিতে তেড়ে এসে ওর বুকের কাছে জামাচা এক হাতে খামচে ধরল এরিস ইভান। অন্য হাত আস্তরিত হলো রমণীর চুলের ভাঁজে, টেনে ধরলো সেগুলো তীব্র যাতনায় ভেঙে উঠল মেয়েটা। তাতে সুক্ষেপ হলো না দানবের, তাতে দাঁত পিষে ছিল শীতল আওয়াজ। দ্বিতীয়বার চলে যাব শব্দটা উচ্চারণ করার মতো দুঃসাহস আর দেখিও না, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার বিয়ে করা বউ। অবশেষে স্বীকার করলেন তাহলে? অপ্রতিরোধ ঈশানী। মাফিয়া বসে নির্জীবতার ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে করে যাচ্ছে একের পর এক দুঃসাহস। এইটুকু মেয়ের সাহসে প্রধানিত এরিস কাঁপছে সে থরথরিয়ে। লিসেন, আমি রুলস মানি না, রুলস আমাকে মানে। আর না তো এসব বিয়ে ফিয়ে রেজিস্ট্রি কোনো কিছুর এক পয়সা মূল্য আছে আমার কাছে। শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছ, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি করেছি এইসব। তোমাকে বিয়ে করেছি, স্টক করেছি, তোমার প্রাইভেসি হিট করেছি, ইভেন তোমার আশেপাশের আবর্জনাগুলোকেও আমি সরিয়েছি। ভাগ্যের জোরে একটা বেঁচে গিয়েছে, বিচলিত হয়েও না, ওটাকেও ছাড়বো না। কি? যা শুনেছ সেটাই। তোমার জন্য এরকম হাজারটা আবর্জনা দুনিয়া থেকে সরিয়ে দিতে 2 মিনিটও ভাববে না এরিস ইভান। বাক্যটা উগড়ে দিয়ে সজরে ধাক্কা মেরে ঈশানীকে নিজের থেকে সরিয়ে দিল এরিস। অতঃপর চলে যাচ্ছে, যাওয়ার আগে দেয়ালে ঝুলানো কুড়াল থেকে টান মেরে তুলে নিল একটা হতবিহল ঈশানী। বাস্তবতা ছাড়িয়ে বোধহয়ে চলে গিয়েছে ওর কল্পনা। নিষ্প্রভ দৃষ্টিতে এরিসের পানে চেয়ে আছে শুধু। সেভাবে বলে উঠল, এত হিংস্রতা, এত রক্তপাত কেন এরিস ইভান? আমি শুধু তোমাকে চাই। যেতে যেতে স্বাগতিকে জবাব দেয় মাফিয়া বস। ঈশানী ধপ করে বসে পড়ে মেঝেতে। ওর ভেতরে শতটা পিছু করে হেসে ওঠে এবার। হাসিতে গগন কাঁপিয়েছে, কৌতুক সারে পালে। চেয়েছিলি না? অবাস্তব ভালোবাসা সবার চেয়ে বেশি গুরুত্ব উপরওয়ালা জুটিয়ে দিয়েছে। নে এবার খেলা সামলা। রাশিয়া কান্ট্রি সাইডের তাপমাত্রা মস্কোর তুলনায় অনেকটাই কম। প্রায় সারা বছরই বরফে জমে থাকে এই অঞ্চল। 2 মাস গরমের মধ্যেও বেলা শেষে রাতের বেলা তাপমাত্রা নেমে আসে মাইনাসের ঘরে।
দুদিন ধরে বরফের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আবহাওয়ার অবস্থা যাতা। ফজর প্রচন্ড ঠান্ডা পড়েছে এই দুদিনে। ঘরের বাইরে এক পা ফেলার অবকাশ নেই। মাত্রাতিরিক্ত শীতে কলিজা জমে আসতে চায় যেন। ফ্লোরা ইয়াকুতিয়া অঞ্চলের মেয়ে, ওর অভ্যাস রয়েছে এসবে। কোমর সমান বরফও দিব্যি ঘুরে বেড়াতে পারে মেয়েটা।